এই ক্ষেত্রে গৌতম লাহিড়ীর সঙ্গে ইতিমধ্যেই তার একটি দ্বিতীয় দফায় কথা হয়েছে, তিনি সাক্ষাৎকার নিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটি নিয়ে ব্যাপকভাবে তোলপাড় তৈরি হয়েছে। আমি গৌতম দা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, অনেকে বলছেন যে শেখ হাসিনা ফিরবেন দেশে, এটি কেন এমন ভাবে ডাকডোল পিটিয়ে শেখ হাসিনা জানান দিলেন, মানে ঘোষণা দিলেন, এটা কি ঠিক হলো কিনা? যেহেতু উনি কয়েকদিন আগে তিনি বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে একটা কথা বলছিলেন যে তিনি ফিরবেন, এবং 17ই মে, যেটাকে তার প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে হয়ে থাকে, সেই 17ই মে তিনি ফিরছেন কিনা, ফলে 17ই মে তো পেরিয়ে গেল, তাহলে কবে ফিরছেন? সেই কারণে আমাদের একটা স্বাভাবিক সাংবাদিক সুলভ কৌতূহল যে এটা জানা, যে উদ্দেশ্য ছিল যে তাহলে ফিরছেন কবে। আপনি কেউ যদি, অনেক সময় আমি দেখেছি বাংলাদেশের মানুষরা ভালো করে পড়াশোনা করেন না, পড়েন না। মানে আমি যেমন আগে একবার বলেছিলাম শেখ হাসিনা উপস্থিত হবেন, তার মানে করা হলো তিনি সার্বিকভাবে উপস্থিত হবেন, তিনি ভিডিওতে উপস্থিত হবেন, তিনি অডিওতে উপস্থিত হবেন। কোনোটাই বলিনি, সবটাই বাংলাদেশিদের নিজস্ব বিশ্লেষণ। তারা তাদের বিশ্লেষণ নিয়েই তারা নিজেরা করেন, করে আমার উপর জোর চাপানোর চেষ্টা করেন, তাতে আমার কিছু এসে যায় না। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এখানেও ইন্টারভিউটা তারা পড়েন। এই কারণেই বলতে পারি যে আমি প্রশ্নটা করেছিলাম 2017, 26-এর তো 17ই মে চলে গেল, তাহলে 2027-এ কি 17ই মে ফিরছেন? ভালো করে যদি আমি কাকে কি বলেছেন, আমি অন্য কারোর ইন্টারভিউ এর দায়িত্ব নেবো না। আমার ক্ষেত্রে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি কোনো নির্দিষ্ট সময়ে বলছি না, আমি বলছি যে পরিবেশ পরিস্থিতি গণতান্ত্রিক পরিবেশ ফিরলে তবে সেই সময়তেই ফেরার কথা। এখন তিনি 15ই আগস্ট ফিরছেন, 31শে ডিসেম্বর ফিরছেন, কোনোটাই আমার ইন্টারভিউতে তিনি বলেন। এখন অতি উৎসাহে কেউ যদি করে থাকেন, দিন ঠিক করে থাকেন, যারা দিন ঠিক করেছেন এটা তাদের দায়িত্ব, আমার তো দায়িত্ব নয়। কারণ শেখ হাসিনা তো আমাকে বলেননি যে আমি অমুক তারিখে ফিরছি, উনি বলেছেন ফিরবো, নিশ্চিত ফিরবো। এখন দেখুন, কতগুলো জিনিস যেটা আপনি বলেছেন সঠিক কথা, যে এটা কি বলে তার বিরোধী পক্ষকে সতর্ক করে দেওয়া হলো কি হলো না, সেটা হয়তো হতে পারে, কিন্তু তিনি কিন্তু আমার নিজের মনে হয়েছে যেটা কথা বলে যে এবং তিনি খুব কনফিডেন্ট, এবং তিনি তার উপর প্রচন্ড বাংলাদেশের মানুষের আগ্রহ আছে, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে, এবং তিনি ফিরতে চান ও ফিরবেন, কিন্তু ফেরার সময়টা কখন, আমি মজা করে অন্য একটা চ্যানেলে বলেছিলাম তারেক রহমান যেদিন বিদেশ সফরে যাবেন সেদিন হয়তো উনি ফিরে যাবেন। তো সেদিন কয়েক লক্ষ মানুষ এয়ারপোর্টে আসবেন রিসিভ করতে। এখন সেটা আমি কিন্তু জানি না সেটা সঠিক কিনা, আমি বলছি না, আমি বলছি উনি আমাকে যা বলেছেন সেটা হচ্ছে ভালো করে আমি অনুরোধ করবো সকলকে আরেকবার পড়ে দেখার জন্য যে ফেরার বিষয়টাতে নিয়ে তিনি কি বলেছেন। ফলে তিনি তো কোনো রণনীতিকতা স্পষ্ট করে বলেন যে আমি অমুক তারিখে ফিরছি, অমুক দিনে ফিরছি, অমুক ভাবে ফিরছি এটা নিশ্চিত, এটা ঘটনা। এবং আমার কিন্তু কথা শুনে মনে হয়েছে তিনি কিন্তু ফিরবেন। এটা একটা বড় চমক বাংলাদেশের তারেক রহমান সরকারের জন্য অপেক্ষা করে। এবং যেটা কেউ অন্য কোনো বিশ্লেষকরাও বলেছেন, আমি বলে শেষ করি, যে যদি কোনো দু দলের মধ্যে, অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের মধ্যে যদি কোনো সমঝোতা করে এই বিষয়ে কিছু না হয়, তাহলে কিন্তু বাংলাদেশে একটা গৃহযুদ্ধ, সিভিল ওয়ার। ফলে এই বিষয়টা আমার মনে হয় একটা সময় এসছে, যে সময়টাতে মানে আমার মনে হয়েছে অনেকের ধারণা হয়েছিল যে আওয়ামী লীগ বলে, যেমন কিছু কিছু পন্ডিত আছে না বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, তারা আওয়ামী লীগ বলে কিছু নেই, আওয়ামী লীগ বলে নাকি কিছু নেই, এবং তারা এখন মৃত একটা পার্টি। তিনি যদি মৃতই পার্টি হন তো তাকে নিয়ে এত চিন্তা কেন? তিনি ফিরছেন একটা ঘোষণা করাতে এত উৎসাহী কেন, এত কৌতূহল কেন? আমি জানি এখানে আমাদের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন প্রায় কেঁপে গিয়েছে, যদি বলতে পারেন, তো কেঁপে গেছে। কেঁপে গিয়ে বলতে যা বোঝায়, কেঁপে যাওয়া মানে, এবং আমাকে একজন ফোন করে বললেন আপনি তো বোমা ফাটিয়েছেন। বোমা টোমা আমি ফাটাই না, আমি তো খবর লিখি, কলমের মাধ্যমে বোমা। কলম যে একটা বড় মারক অস্ত্র, সেটা কি আপনারা বুঝতে পারছেন, সেটা খুবই ভালো। ফলে এটা আমার ধারণা একটা ভালো ইম্প্যাক্ট হয়েছে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা দেশে আছে তাদের জন্য একটা, আমি বলবো, খুবই মহৌষধের কাজ করেছে ইন্টারভিউটা।
ইন্টারভিউটাতে কোনো, হ্যাঁ এটা হতে পারে যে আওয়ামী লীগের নেতা কর্মী তারা যারা দেশে আছেন যারা তাদের ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে, কিন্তু এটা না এখন সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। তো শেখ হাসিনার যে মানবিক দিকটা ইন্টারভিউতে যেটা আছে সেটা হচ্ছে আমেজ জনিত মৃত্যুতে যে বলেছেন, প্রতিটি শিশুর মৃত্যুতে আমার মন কাঁদছে, আমি চোখের জল রাখতে পারি না, যে ব্যবস্থাপনা আমি করে এসেছিলাম সেটা কিভাবে নয় ছয় করে নয়। আজকে তো দেখুন ইউনুসেফ পর্যন্ত প্রশ্ন করছে না, ইউনুসেফ প্রশ্ন করেছে যে কেন এই ধরনের। ফলে আমার মনে হয়েছে যে দেখুন এটা আমি মনে করি যে অবশ্যই সাংবাদিক হিসেবে দেখুন আমি লাভ ক্ষতি তো কোনো নির্দিষ্ট কারো দলের এসব দেখে তো করবো না, আমি আমার সাংবাদিক পেশাগত দিক থেকে এটাকে আমার দ্বিতীয় সাফল্য বলে মনে করি। কারণ প্রথম সাফল্য প্রথম ইন্টারভিউটাও নিয়েছিল, এটা দ্বিতীয় ইন্টারভিউ। এবারে দেখলাম যে ভারতের অনেক গণমাধ্যম, আমি আপনাকে বলছি যে রবিবার দিন একটা দিল্লির কাগজে পুরো পাতা জুড়ে তার সাক্ষাৎকার বেরোতে চলেছে, এটা আমাকে জানিয়েছে। ফলে এটা এখন লাগাতার বেরোবে এবং বেরোতে চলেছে। এখন এরপরে কিন্তু এটাও আপনাকে বলছি, এরপরে তিনি বলেছেন আপনি দেশে ফেরার আগে আপনাকে আমি একটা সাক্ষাৎ করে ইন্টারভিউ দেবো, মানে শারীরিক। আর একটা যদি বলেন এইটা তো খুবই ইন্টারেস্টিং, এটা তো খুবই ইন্টারেস্টিং। তার মানে উনি দেশে ফেরার আগে উনি প্রকাশ্যে আসবেন এবং সাক্ষাৎ করে দিবেন, এটা তো খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। ইন্টারেস্টিং তো বটে, ইন্টারেস্টিং তো থেকেও আমার কাছে মনে হয়েছে যে খুবই বড় ব্রেকিং নিউজ। যাই হোক, আমি সাংবাদিক হিসেবে বলবো যে আমি আরেকটা আমি একটা কথা বলি, যেটা যে কারণে আরো ইন্টারভিউটা যে ধরনের গুজব রটছিল যে তিনি ইমেলের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন, সেটা তো অন্য কেউ লিখে দিচ্ছে, আসলে তিনি কেমন আছেন ইত্যাদি যাওয়া, সে কারণেও একটা কৌতূহল ছিল। এবং সেটা আপনাকে বলতে পারি যে আমার সঙ্গে ওনার টেলিফোনে কথা হয়েছে 1 ঘন্টার উপর, এবং সেই টেলিফোনের ভিত্তিতে আমি সাক্ষাৎকারটা করেছি। অন্যরা অন্যকেই ইন্টারভিউ নিয়েছে, তারা কিন্তু ইমেলে পেয়েছে। তো এক্ষেত্রে আমি যে সাক্ষাৎকারে যেটা জানতে চেয়েছি, আমি বলেছিলাম যে আমি আপনার সাক্ষাৎ আপনার স্বয়ং আপনার কথা শুনতে চাই, এবং তিনি প্রশ্নগুলো পাঠানোর পর লিখিত উত্তর দিয়েছেন ঠিকই, কিন্তু প্রতিটি বিষয় তিনি আমাকে মৌখিকভাবে টেলিফোনে বলেছেন। এবং তার থেকে আমি বুঝেছি তিনি একই ধরনের ভাবে একই রকম ভাবেই তিনি কিন্তু শারীরিকভাবে সুস্থ আছেন, নেতৃত্ব দেওয়ার প্রশ্নে তার কোনো দ্বিধা নেই। এবং তিনি, আমার মনে হয়েছে আমি আগে অতীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ নিয়েছি এবং তাকে সেই একই রকমই মেজাজের মানুষ বলেই কিন্তু মনে হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো কয়েকটা পয়েন্ট জানালেন যে অনেকে আসলে এই ধরনের বলাবলি করছেন যে উনি কেন ক্যামেরার সামনে আসেন না, তাহলে কি অসুস্থ কিনা, অনেক নানান ভিডিও ছড়াচ্ছে, সেটা পরিষ্কার করলেন আপনি। আমি আর একটা একটু অন্যভাবে একটু জানতে চাচ্ছি যে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি ভারতের মিডিয়াগুলো আপনি সহ আপনি যে সাক্ষাৎকারটি নিয়েছেন সেটা এক ধরনের, কিন্তু ইন্টারন্যাশনাল মানে ভারতের বাইরে আমেরিকা, ইউরোপ, ইউকের যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো শেখ হাসিনা যেদিন 5ই আগস্ট ভারতে গেলেন তারপর থেকে নানান ন্যারেটিভ তৈরি করে কিংবা নানান ভাবে যে সংবাদ প্রকাশ করেছে। আপনার কি মনে হয় যে এইবার শেখ হাসিনা ফেরার সময় সেই মিডিয়াগুলোর রোল কি হতে পারে? সে মিডিয়ার রোলের ওপর না, 1 কোটি মানুষ যদি রাস্তায় নামে সে মিডিয়া কি করবে, নেগেটিভ কি দেখবে? যে 1 কোটি আসেনি, 10 জন মানুষ এসেছিল এয়ারপোর্টে, তাই না? কি দেখবে তারা? তো ধরুন একটা কথা ভুলে যাওয়া চলবে না, পশ্চিমা সংবাদ মাধ্যম কিন্তু একটা সময় বাংলাদেশের যে জেনোসাইড হয়েছিল, মুক্তিযুদ্ধ, তাতে বহু পশ্চিমা মাধ্যমের সাংবাদিক কিন্তু লিখেছেন। লেখেননি তা না, সবাই, যদিও আমেরিকা, চীন, পাকিস্তান এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকা সত্ত্বেও, এবং সেই ধরনের শুভবুদ্ধিপন্ন সাংবাদিকরা আছেন, তারা এটাকে একটা অন্য ধরনের একটা বিপ্লবের মতো, একটা কাউন্টার বিপ্লব বলে তারা মনে করবেন, এবং সেই বিপ্লবের তারা রিপোর্ট করবেন বলে আমার বিশ্বাস, যদি সত্য কথা লেখেন। এখন ওই যে ধরনের, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই ইন্টারভিউটা বেরোনোর পরে বাংলাদেশের বহু গণমাধ্যম তার থেকে উদ্ধৃতি দিয়ে তারা কিন্তু প্রকাশ করেছে। এই প্রথম, কতবারটা হয়নি, এই প্রথম কিন্তু বাংলাদেশের গণমাধ্যম, আমি নাম বলছি না,
2-3টি গণমাধ্যম তো নাম দিয়ে একটি টেলিভিশন চ্যানেল তো আমার নাম উদ্ধৃত করে খবর করে। ফলে এবং সেখানে কোথাও কিন্তু তারা কিন্তু লেখেনি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তারা লিখেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছে। ফলে একটু তফাৎ লক্ষ্য করতে পারছি। আর এটার মূল কারণ কি জানেন? মূল কারণটা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতি বিশেষ প্রীতি সেই কারণে নয়। মূল কারণটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এক তো ইউনূসের আমলে গোটা বাংলাদেশকে প্রায় 2000 বছর হয়তো পিছিয়ে দিয়েছে। আর এখন তারেক রহমান সরকার আসার পর আচমকা পশ্চিম এশিয়া সংকট ইত্যাদি নানা কারণে যে জেরবার হচ্ছে, বহু শিল্পপতি ব্যবসায়ী তাদের উপরে যে আক্রমণ এখনো চলছে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে রাখা হচ্ছে, কেন? তাদেরকে আওয়ামী লীগের দোসর পরিচয় দিয়ে। হাস্যকর ব্যাপার, সব ব্যবসায়ী সবসময় যে সরকারে থাকবে তার পক্ষেই হয়। কোনো ব্যবসায়ীরা সরকারের বিপক্ষে যায় না। আজকে এর আগে যখন ছিলেন তখন তারা ইউনূসের পক্ষে ছিলেন, তার আগে বিএনপির পক্ষে ছিলেন, পরবর্তীকালে তারা শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষে ছিলেন, এখন বিএনপির পক্ষে আছে। থাকবে ব্যবসায়ীদের তো ব্যবসা করতে হবে, তাদের কি রাজনীতি করতে হবে নাকি? তো ফলে তাদের উপর যে এই লেভেল আপিয়ে লেভেল টেনে যে ধরনের ক্ষতি হচ্ছে, এতে বাংলাদেশের অর্থনীতি আরো খারাপ অধোগতি, ফলে মানুষের বিক্ষোভ বাড়ছে, মানুষের ক্ষোভ বাড়ছে। এবং যে চিকিৎসা ক্ষেত্রে যে ধরনের অরাজকতা, প্রায় আমি বলতে পারি এই হামের শিশু যারা মারা গেছে, এটা আমার দেশ যদি হতো, আমার পরিবাররা ক্রিমিনাল অফেন্স করে মামলা ঠুকত, খুনের মামলা দায়ের করত, আমার শিশুকে আপনারা হত্যা করেছেন। এটা বাংলাদেশ বলে সবাই নীরব, কিছু বলছেন না। শেখ হাসিনা সেই জন্য মুখ খুলেছেন। এটা খুনের মামলা দায়ের হওয়া উচিত এই সরকারের বিরুদ্ধে শিশু মৃত্যুর জন্য। সেটা তো হচ্ছে না, সেটা ভারতে হলে হতো, ভারতে হয়েওছে অনেকবার। কিন্তু আমি বলতে চাইছি এই যে বিষয়টা, ভাবাবেগটা, মানুষকে তিনি যে মানুষের ভাবাবেগ, যে কথাটা কেউ বলছে না বাংলাদেশে, সেটা যে শেখ হাসিনা আজকে আমি ডেলিভারেটলি প্রশ্নটা করেছিলাম যে হামের আপনি তো সেই সময় একটা ভ্যাকসিনের পুরস্কারও পেয়েছিলেন ভ্যাকসিন দেওয়ার মধ্যে, তো তারপরে বাংলাদেশের যে এই অবস্থা হলো কেন? আপনি থাকলে কিভাবে এটা রুখতেন, কিভাবে করতেন? তিনি তো তখন তার একটা ব্যাখ্যা দিয়েছেন আমার টিভিতে, অন্য রাজনৈতিক বিষয় ছাড়া এই মানবিক বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তো সেটা যদি আমার মনে হয় তারেক রহমান সরকার অনুসরণ করে, তাতে কিন্তু তারা মানুষের জীবন বাঁচাতে পারবে না। যে ইউনূসের থেকে তাদের এই তিরস্কার শুনতে হতো। আমি একদম শেষ পর্যায়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি শেখ হাসিনার কাছে এমন কোনো প্রশ্ন করেছিলেন যে তিনি যে ফিরবেন তার নিরাপত্তার বিষয়টি কিভাবে দেখতে পারে সরকার, কিংবা যারা বিএনপির বাইরে যারা অন্যরা আছে, যেই দলগুলো মিলে শেখ হাসিনাকে আসলে উৎখাত করেছে আওয়ামী লীগ সরকারকে, বিএনপি বাদে জামায়াত, এনসিপি, ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গ এই জঙ্গিরা, এইসব জায়গা থেকে নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কোনো কিছু জানতে চেয়েছিলেন কিনা? না, আমি তো প্রশ্ন করেছি যে আপনার দলের তো উপর নিষেধাজ্ঞা আছে, সুতরাং আপনি ফিরবেন কি করে, বা আপনার নেতারাই বা ফিরবেন কি করে? তো উনি বলেছেন সেটা সেখানকার আমি মানুষের উপর নির্ভর করি, বিশ্বাস করি, ভরসা করি। আমার মনে হয় মানুষ এই সরকারকে বাধ্য করবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে। এবং নিরাপত্তা জনিত আপনি যদি বলেন, তার অন্যান্য বিভিন্ন সভায় তিনি যা বলছেন, খুবই আবেগপ্রবণ ভাবে বলছেন, যাই ঘটুক আমি ফিরি, মানে এরকম একটা জীবনের ঝুঁকি নিয়ে ফিরতে চাইছে, এটা ঘটনা। কিন্তু আমার মনে হয় সেটা তার শুভনার্থই যারা তারা তাকে পরামর্শ দিচ্ছেন যে আপনি যদি মানে দায়িত্বে না থাকেন তাহলে সে আওয়ামী লীগকে বাঁচানো সম্ভব না, ফলে আপনাকে থাকতে হবে, বাঁচতে হবে এবং বেঁচে নেতৃত্ব দিতে হবে, লড়াই করতে হবে। সময় সুযোগ তিনি খুঁজছেন, এটা এটা টেলিভিশনে আলোচনার বিষয়ই নয়। কবে, কখন, কিভাবে তিনি উপস্থিত হবেন, এটা একটা সারপ্রাইজ থাকে। এটা তিনি আমাকেও বলবেন না, আমাকেও বলেননি বা বলবেন না কখন। কিন্তু আমি বুঝেছি যেটা সাংবাদিক হিসেবে একটা গভীর রণনীতি তৈরি হচ্ছে। যদি বলেন নীল নকশা, যে নীল নকশাতে তাকে হটানো হয়েছিল, তাহলে তিনি একটা পাল্টা নীল নকশা তৈরি করছেন কিভাবে প্রত্যাবর্তন। এটা মনে হয় খুব বেশি দেরি নয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে।